বন্ধুরা, আজকে শ্বশুর ও পুত্রবধূর অত্যন্ত মজাদার ও বিনোদনমূলক এই গল্পে তোমাদের সুস্বাগতম। বন্ধুরা, তাহলে আমরা আর বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে যাই। আমার নাম রূপালী। বর্তমান আমার বয়স 28 বছর। আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। ছোটবেলা থেকে দেখতে শুনতে আমি অনেক সুন্দরী ছিলাম। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব আসতে পারে। প্রতিদিন কেউ না কেউ আমার বাবা অথবা মাকে ধরে আমার বিয়ের কথা বলে। আমার বাবা মা তখন বলতো মেয়ের বিয়ে দেয়া দেরি আছে। তারপর আমি যখন এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েটে ভর্তি হই, ঠিক তারপরের সপ্তাহে আমার বাবা ঘটকের মাধ্যমে নীরবের সাথে আমার বিয়ে ঠিক করে। সব সময় বিয়ের আলোচনা শুনতে শুনতে আমি একদম বিরক্ত হয়ে গেছিলাম। বিয়েতে আমি রাজি ছিলাম না। আমার মা আমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলল, মা রূপালী, তুমি আর অমত করো না, এই বিয়েতেই তুমি রাজি হয়ে যাও। ছেলেটা অনেক ভালো, দেখতে একদম নায়ক সালমান শাহের মতো দেখা যায়। তার চেয়ে বড় কথা, ছেলেটা অনেক টাকা ইনকাম করে। আমি মাকে জিজ্ঞেস করলাম সে কি করে। মা তখন বলল তার সিঙ্গাপুরে অনেক বড় ব্যবসা আছে। আমি তবুও মায়ের কথায় মতামত দিচ্ছিলাম না। তারপর মা আমাকে নীরবের ছবি দেখালো। ছবিটা দেখার পরে আমি আর মাকে দ্বিতীয়বার কোনো কথা বলি নাই। নীরবকে ছবির ওপরে এত সুন্দর দেখা যাচ্ছিল যে মা একটুও ভুল বলে নাই। তার চেহারাটা নায়ক সালমানের চাইতেও কম নয়। আমি মাকে বললাম তোমাদের যা ভালো হয় তাই করো। এবার আমার মতামত নিয়ে মা বাবাকে বলে দিল। বাবা দিন তারিখ ঠিক করে ফেলল। আমি মাকে শুধু বললাম বিয়ের পরে আমি পড়াশোনা করতে চাই। মা তখন বলল কোনো সমস্যা নেই, বিয়ের পরে তো অনেকে লেখাপড়া করে, তাছাড়া ছেলে তো বাড়িতে থাকে না। ছবির উপরে নীরবের বয়সটা বোঝা যাচ্ছিল না, কিন্তু বিয়ের পরে বুঝতে পারলাম ছবিটা তার প্রায় 10 বছর আগের ওঠা ছিল। নীরব যেদিন আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়, বাসর রাত থেকে আমি বুঝতে পেরেছিলাম তার সাথে হয়তো সংসার করাটা আমার হবে না। আমার বাবা মার টাকা পয়সা দেখে এবং ছেলের চেহারা দেখে আমাকে এমন একটা মানুষের হাতে তুলে দিল, যে মানুষটা আমাকে পৃথিবীর সবচেয়ে যে বড় সুখ শান্তিটা যেখানটাতে, ঠিক সেই জায়গাটাতে তার অক্ষমতা রয়ে গেছে। এদিকে নীরবের ছুটি প্রায় শেষ হয়ে আসছে, আর 15 দিন পরে সে সিঙ্গাপুর চলে যাবে। এই সময়ের মধ্যে আমি আমার বাবা মাকে অনেকবার বুঝিয়েছি আমি নীরবের সাথে সংসার করতে পারবো না, কিন্তু তারা আমাকে কোনো পাত্তা দেয়নি। সব সময় বুঝিয়ে গেছে একটু ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বিয়ের পরে নিজের স্বামী কাছে থাকা সত্ত্বেও আমার শারীরিক বা মানসিক কোনো শান্তি ছিল না। তবে নীরব আমাকে প্রচণ্ড ভালোবাসত। একজন স্বামী তার বউকে কত রকমভাবে ভালোবাসার চেষ্টা করেছে আমি জানি না, আর নীরব আমাকে এমন কোনো রকমভাবে অসুখী রাখতে চায়নি। বন্ধুরা, পৃথিবীতে কি এমন ভালো মানুষ আছে যে বুদ্ধি জ্ঞান থাকা সত্ত্বেও সে ঘোলা নোংরা পানিতে মুখ দিয়ে এই পানি খাবে? নীরব আমাকে খুশি রাখার জন্য এমন ঘোলা নোংরা পানিতে মুখ লাগিয়ে পানি খেয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কোন পানির কথা বলছি, কিন্তু তারপরেও সে আমাকে খুশি রাখতে পারেনি। তার কারণ হলো তোমরা অনেক ইঞ্জিন চালিত গাড়িকে দেখেছ, উপরে চকচকা ঝকঝকা, কিন্তু কোনো কিছু মালামাল লোড চাপিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার পরে যখন ড্রাইভার গাড়িটিকে টান দিবে, ঠিক সেই সময় ইঞ্জিনের শব্দটা আস্তে করে বসে বন্ধ হয়ে যায়। নীরবের ব্যাপারটা ছিল ঠিক সেই একই রকম। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আমার কথা বুঝতে পেরেছ। এমন মানুষের সাথে সংসার করাটা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠছিল। বিয়ের আগে একটা মানুষ এসব কিছু মেনে নিতে পারে, বা স্বামীর স্পর্শ যতক্ষণ পর্যন্ত না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত একটা মেয়ে মানুষ কুমারী হয়ে জীবনটাকে কাটিয়ে দিতে পারে। কিন্তু বিয়ের পরে স্বামীর থেকে আদর ভালোবাসা পাওয়ার পর সেই মেয়েটা সেই অভ্যেস থেকে কোনোভাবেই নিজেকে বঞ্চিত রাখতে পারে না। বন্ধুরা, তোমাদেরকে একদিন দুপুরবেলার ঘটনা বলি। শীতকাল ছিল, নীরব শীতে অনেক কাবু, ঠান্ডা পানি দেখলে ভয় পায়। আমি বেশ কিছুদিন ধরে রাতের বেলা নীরবকে বলছি, তুমি আমাকে এত আদর যত্ন দিয়ে, এমনকি এত স্বর্ণ অলংকার দিয়ে কখনোই আমার মন ভালো করতে পারবে না। যে জিনিসটা দিয়ে আমার মন ভালো হবে তোমাকে আমি বারবার বলছি, সেই জিনিসটা তুমি ঠিকঠাক করো। আমি তোমাকে বারবার বলেছি, দেখো তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অনেক রকমের পদক্ষেপ আছে, এই পদক্ষেপগুলি তুমি গ্রহণ করতে পারো। তুমি আমার কোনো কথাই শোনো না। সবকিছু মিলিয়ে এভাবে যদি চলতে থাকো তাহলে আমি আর নিজের শরীরের উপরে, এমনকি নিজের মনের সাথে যুদ্ধ করে তোমার সাথে সংসার করতে পারবো না। কারণ তুমি হয়তো একটা বিষয় ভালো করেই জানো, একটা গাড়ির ইঞ্জিন ভালো রাখতে গেলে অবশ্যই একজন দক্ষ ড্রাইভার হতে হবে।
এবং সেই ড্রাইভারই ভালো করেই জানে এই ইঞ্জিনের মোবিলটা কয়দিন চেঞ্জ করে আবার নতুন মোবিল ঢালতে হবে এবং তাহলে সেই ইঞ্জিনটা ভালো থাকবে। কিন্তু তুমি এমন একটা মানুষ, তোমার কোনো অভিজ্ঞতাই আমি দেখছি না, বয়সও তো কম হয়নি। নীরব আমার কোনো কথার উত্তর দিত না, কিন্তু সেদিন দুপুরবেলা আমার এই কথাগুলো শোনার পরে সে আমার উপরে তার দুটো চোখ বড় বড় করে রেগে উঠে অনেকগুলো কথা শোনাল। এক পর্যায়ে আমিও তার উপরে চরমভাবে রেগে গেলাম। আমাদের দুজনের কথা কাটাকাটির মাঝে আমার শ্বশুর আমাদের রুমের মধ্যে ঢুকল। তারপর সে নীরবকে বলল, বৌমা তো ঠিকই বলেছে, নিজেকে একটু স্মার্টভাবে তৈরি করতে পারিস না? এই দেখ তো, আমি একজন বয়স্ক মানুষ, তারপরও তোর সাথে যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকি কোনো লোক বলবে না যে তোর চাইতে বয়স আমার অনেক বেশি, বরং তোকেই বলবে তুই বাবা আর আমি ছেলে। সেদিন আমি আমার শ্বশুরের কথা শুনে তার প্রতি কেমন যেন অন্য রকম একটু ভালো লাগা তৈরি হয়ে গেল। আমি আর কোনো কথা বাড়ালাম না, নীরব রুম থেকে বের হয়ে চলে গেল। তারপর আমার শ্বশুর আমাকে বলল, তুমি আর আমার ছেলেকে বেশি চাপাচাপি করো না বৌমা, তবে তোমাকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দেব। আমার শ্বশুরের কথা শুনে আমি একটু আশ্চর্য হলাম। সে তো আমার শ্বশুর, সে আমাকে কি বুদ্ধি শেখাবে? তারপর আবার নীরবতা দেখে আমার শ্বশুর বলল, আমি সবকিছু বুঝতে পেরেছি বৌমা, তবে তোমাকে একটা কথা বলি। আমি বললাম, জি আব্বা বলেন। আমার শ্বশুর তখন বলল, তোমাদের বাড়ি তো গ্রামে, তাই না? আমি বললাম, হ্যাঁ আব্বা। তখন আমার শ্বশুর বলল, নিশ্চয়ই তুমি গরু মহিষের মালামাল বহন করা গাড়ি দেখেছ? আমি তখন বললাম, হ্যাঁ আব্বা দেখেছি। আমার শ্বশুর তখন বলল, তাহলে নিশ্চয়ই তুমি এটাও দেখেছ যে সেই বোঝাই গাড়ি যখন নদ কাদার মধ্যে দিয়ে মহিষ গাড়ি টানে, অনেক সময় দেখা যায় কাদার মধ্যে মহিষের গাড়ির চাকাটা একটু বেশি গেড়ে গেলে তখন ওই মহিষটা আর টানতে পারে না। গাড়িয়ালের উপর থেকে যতই তাকে মারধর এমনকি গালাগালি করুক না কেন, তখন মহিষ গাড়িয়ালের কোনো কথাই শোনে না, সে 4 পা মেলে সেখানে শুয়ে পড়ে। আমার ছেলের দশা ঠিক একই রকম হয়েছে। তোমার এই বোঝা সে বহন করতে পারছে না। এতক্ষণে বুঝলাম আমার শ্বশুর আমাকে কি বুঝাতে চেয়েছে। তার কথা বুঝতে আমার একটুও বাকি রইল না। এবার আমার শ্বশুর আমাকে রুম থেকে বেরোনোর সময় বলল, আমার ছেলেকে নিয়ে আর তুমি টেনশন করো না, সে তো কয়েকদিন পর চলে যাবে, তখন একটা ব্যবস্থা করব। তুমি কোনোদিনই আমার বাড়ি ছেড়ে চলে যেতে চাইবে না। আমার শ্বশুরের কথা শুনে আমি কেমন যেন অন্যরকম একটা আশার আলো খুঁজে পেলাম, কিন্তু সেই আলোটা কিভাবে জ্বলবে বা আমার শ্বশুর কিভাবে জ্বালাবে আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি আমার শ্বশুরকে প্রশ্ন করলাম, আচ্ছা আব্বা, সেটা কি করে সম্ভব, আমাকে যদি একটু বলতেন। আমার শ্বশুর বলল, আমার ছেলেটার ছুটি আর আছে মাত্র 5 দিন, এই 5 দিন পরে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দেব। শুধু এতটুকু বলতে পারি, এখন এই মুহূর্তে তুমি তোমার মায়ের বাড়িতে একটা দিনের জন্য যাইতে চাইবে না। এই কথা বলে আমার শ্বশুর রুম থেকে বের হয়ে চলে গেল। তার মুখে উৎফুল্লের একটা হাসি ছিল। বন্ধুরা, তোমাদেরকে আগের থেকেই আমি আমার শ্বশুর সম্পর্কে কিছু কথা বলে রাখি। আমার শ্বশুরের চেহারাটা ছিল নীরবের থেকে কোনো অংশে কম নয়। তার শারীরিক গঠন এখনও 25 বছরের যুবকের মতো মনে হয়। তার দিকে তাকালেই আলাদা একটা বিনোদন প্রেমী মানুষ বলে মনে হয়। আমার শাশুড়িকে দেখলে আমার শ্বশুরের চাইতে একটু বয়স্ক মনে হতো, আর এটারও মূল কারণ ছিল আমার শ্বশুর। একটা মানুষকে যদি রাত দিন দিয়ে পরিশ্রম করানো যায়, সে মানুষ তো আর শারীরিকভাবে স্ট্রং থাকতে পারে না। আমার শ্বশুর রাতে দিনে আমার শাশুড়িকে অনেক রকমভাবে পরিশ্রম করিয়েছে। এটা আমি পরে আমার শ্বশুর মুখ থেকে জানতে পারলাম। নীরব সিঙ্গাপুর চলে যাওয়ার পর প্রায় 1 সপ্তাহ আমি আমার মায়ের বাড়িতে ছিলাম। আমার শ্বশুর গিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসলো। তারপর আমি শ্বশুর বাড়িতে থাকতে শুরু করলাম। আমি প্রায় রাতেই একটা বিষয় লক্ষ্য করলাম, আমার শাশুড়ির বাথরুম থেকে পানির শব্দ আসে। যেহেতু আমার রুম আর শাশুড়ির রুমের মাঝখানে ছিল 2টা বাথরুম, একটা আমার শাশুড়ির ব্যবহারের জন্য, একটা আমার ব্যবহারের জন্য। এই পানির শব্দটা আসে প্রায় প্রতিদিনই ভোরবেলার দিকে। আমি একটা বিষয় বুঝে উঠতে পারলাম না,
একটা মানুষের শীতের দিনে প্রতিদিন সকালবেলা এভাবে গোসল করে কিভাবে? তারপরেও প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আবার ভাবলাম নাকি অন্য কোনো কাজে পানি ব্যবহার করে। তাদের তো এই বয়সটাও নেই যে এরকমভাবে তারা প্রতিদিন ভালো একটা সময় কাটাবে। বিষয়টা জানার জন্য আমি খুব উদ্বিগ্ন হয়ে পড়ি। আমি আমার শাশুড়িকে বললাম, মা, আমি একা একা এক ঘরের মধ্যে থাকতে খুব ভয় লাগে। আপনার ছেলে চলে যাওয়ার পরে আমার রুমটা কেমন যেন আমার কাছে শূন্য শূন্য মনে হয়। আমি বরং আমার মায়েদের বাড়িতেই থাকি, সেখানে আমার মায়ের কাছে রাতে ঘুমালে হয়তো আমি একটু ভালো থাকতে পারবো। আমার শাশুড়ি তখন আমাকে বলল, তুমি এসব কি বলো বৌমা? প্রয়োজন হলে তুমি আমার কাছে আমার রুমে ঘুমাবে। আমি তখন বললাম, এটা কি করে সম্ভব মা? একই রুমের মধ্যে আমি, আপনি আর আমার শ্বশুর কেমনে হয়? আমার শাশুড়ি তখন বলল, তুমি যদি তোমার বাবা মায়ের রুমে ঘুমাতে পারো তাহলে আমাদের কি তোমার পর মনে হয়? আমি বললাম, না না মা, আমি তো কথাটা সেরকমভাবে আপনাকে বলিনি। ঠিক সেই সময় রুমের মধ্যে আমার শ্বশুর ঢুকে আমার শাশুড়িকে বলল, কি হয়েছে? আমার শাশুড়ি তখন সব কথা আমার শ্বশুরকে বলল। আমার শ্বশুর শুনে খুব খুশি হল। তারপর আমার শ্বশুর বলল, সমস্যা কি? তুমি আর তোমার শাশুড়ি খাটের উপরে ঘুমাবে, আমি নিচে বিছানা পেতে ঘুমাবো। আমি আর দ্বিতীয় কোনো কথা বললাম না, কারণ আমি চেয়েছিলাম তো এটাই। এবার রাত্রে আমরা খাওয়া দাওয়া করে বিছানায় গেলাম ঘুমানোর জন্য। আমি আর আমার শাশুড়ি খাটের উপরে শুয়ে পড়ছি। নিচে আমার শাশুড়ি আমার শ্বশুরকে বিছানা পেতে দিল। আমার শ্বশুরও শুয়ে পড়ল। আমার দুচোঠে কোনোভাবে ঘুম আসছে না। খাটের উপরে রুমের দেয়াল ঘেঁষে আমি শুয়ে আছি। তার পাশেই আমার শাশুড়ি, এবং শাশুড়ির নিচ বরাবর মেঝেতে আমার শ্বশুর শুয়ে আছে। রাত তখন বাজে 1:30। হঠাৎ আমি ফিসফিস করে কথা বলার শব্দ শুনতে পেলাম। এবার আমি ভালো মতো খেয়াল করে দেখলাম, আমার শ্বশুর নিচের বিছানা থেকে উঠে এসে আমার শাশুড়ি মুখের কাছে মুখ নিয়ে বলছে, কি ব্যাপার, রাত কটা বাজে? আরেকটি পরে তো সকাল হয়ে যাবে। তোমাকে আমি কি বলে রাখছি? আমার শাশুড়ি তখন বলল, তোমার কি বিবেক বুদ্ধি বলতে কিছু নেই? সেরকম পরিবেশ পেলে তো। তাছাড়া এই মুহূর্তে আমি নিচের বিছানায় যেতে পারবো না। তখন আমার শ্বশুর বলল, অল্প সময়ের জন্য এসো, তোমার সাথে জরুরি দরকার আছে। তখন আমার শাশুড়ি বলল, আমার এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। তুমি এখন যাও, ঘুমাও গিয়ে, কালকে দেখা যাবে। এবার আমার শাশুড়ির উপর অনেক রেগে গেল। রাগের সাথে কথা বলতে গিয়ে তার কথার আওয়াজটা একটু জোরে হয়ে গেল। তারপর সে আবার শাশুড়িকে ধমক দিয়ে বলল, আর কোনোদিন তোকে আমার কাছে আসতে হবে না, আমার বিছানাতে শুতে হবে না। আমি তোকে বারবার করে বললাম, তুই অল্প সময়ের জন্য নিচে আয়, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে, কিন্তু কোনোভাবেই তুই আমার কথা শুনলি না। আমার শাশুড়ি তখন বলল, তুমি একটু বোঝার চেষ্টা করো, যদি ছোট বাচ্চা পোলাপান আমার কাছে শুয়ে থাকতো তাহলে কোনো কথা ছিল না। একজন বিবাহিত যুবতী মেয়ে আমার কাছে শুয়ে আছে, সে তো অনেক কিছুই বোঝে, তাই না? এত কিছু জানা সত্ত্বেও তুমি আমার সাথে এমন আচরণ করছো কেন? আমার শ্বশুর তখন বলল, ওসব আমি কোনো কিছু বুঝি না, আমি তোকে আসতে বলছি, তুই আসবি কিনা বল। আমার শাশুড়ি তখন বলল, আমি আজকে কোনো মতে পারবো না। তারপর আমার শ্বশুর তার নিজের বিছানায় চলে গেল। কিন্তু আজকে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আমার রুম থেকে যে বাথরুমের পানির শব্দ শুনতে পেতাম, আজকে আমার শাশুড়ির রুম থেকে আমি সেই পানি পড়ার শব্দটা শুনতে পেলাম না। আমি মাঝে মধ্যে উকি মেরে দেখছিলাম আমার শ্বশুর বিছানায় শুয়ে কি করে, কিন্তু এটা কি দেখতে পেলাম, আমার শ্বশুর এত ঠান্ডার মধ্যে বিছানার উপরে উঠে বসে আছে। এবার আমার শাশুড়ি তাকে বারবার ছোট ছোট শব্দে বলছিল, দেখো, তুমি একদম পাগলামি করো না, আমি তো বলছি তোমার বিষয়টা আমি কালকে দেখব, যেভাবে পারি কালকে আর মিস করব না। অনেক বোঝানোর পরে আমার শ্বশুর বিছানায় শুয়ে পড়ল। তাদের এই আবেগ মাখানো ভালোবাসা দেখে আমার অনেক কিছু মনে হচ্ছিল, কিন্তু একটা বিষয় কোনোভাবেই আমি ভেবে চিনতে শেষ করতে পারছিলাম না। আমার শ্বশুর শাশুড়ি, তাদের অনেক বয়স হয়ে গেছে, এখনও দুজনের ভালোবাসার মধ্যে মান অভিমান জড়িয়ে আছে। একজন আরেকজনের কষ্টটা কত সুন্দরভাবে বুঝতে পারে। তাদের ভালোবাসা থেকে আমি একটা বিষয় বুঝতে পারলাম, সত্যিই ভালোবাসার কোনো বয়স হয় না।
এবার সকালবেলা উঠে আমি লক্ষ্য করলাম আমার শ্বশুর আমার শাশুড়ির সাথে কথা বলছে না। আমার শাশুড়ি তার পিছু পিছু ঘুরঘুর করছে, বিভিন্ন ধরনের বাহানা করছে তার সাথে একটু কথা বলার জন্য, কিন্তু আমার শ্বশুর কোনোভাবে তাকে পাত্তা দিচ্ছে না। এবার আমি তাদের এসব কীর্তিকলাপ দেখে আমার শাশুড়িকে বললাম, কি হয়েছে আম্মা, আব্বা আপনার সাথে এমন আচরণ করছে কেন? আমার শাশুড়ি তখন শাড়ির আঁচলটা মুখে নিয়ে আমাকে বলল, আর বলো না মা, এ কথা বলার মতো না। তারপরেও আমি আমার শাশুড়ির থেকে শোনার জন্য আবার তাকে জিজ্ঞেস করলাম। বললাম, সমস্যা নেই মা, আমি তো আর অন্য কেউ না, কি হয়েছে একটু বললে আমি একটু টেনশন মুক্ত হতাম। আমার শাশুড়ি তখন বলল, আরে না না, এটা টেনশনের কিছু না, তোমার শ্বশুরের একটু অভিমান হয়েছে। আমি তখন বললাম, ওহো, বুঝতে পেরেছি আম্মা, খাটের ওপর আপনার সাথে ঘুমাতে পারেনি বলে এমন করছে, তাই তো? আমার শাশুড়ি তখন মুচকি একটা হাসি দিয়ে বলল, কি যে বলো না বৌমা, আমাদের কি সেই বয়স আছে নাকি? আমি তখন বললাম, কি যে বলেন আম্মা, ভালোবাসার তো কোনো বয়স হয় না। যদি এরকম কোনো কিছু হয় তাহলে তো আমি মনে করব আপনি একজন সৌভাগ্যবান নারী, যে নাকি এই বয়সেও তার স্বামী থেকে অফুরন্ত ভালোবাসা পাওয়ার ভাগ্য হয়েছে। এরকম ভালোবাসা কয়জনে পায় আম্মা? যদি আপনাদের সমস্যা হয় তাহলে আজকে থেকে আমি রুমে শুয়ে থাকব। আমার শাশুড়ি তখন বলল, কি বল বৌমা, এসব তুমি আমার কাছে থাকলে সমস্যা কি? কোনো সমস্যা নেই। এবার আমি আমার শাশুড়িকে বললাম, আমিও তো সেটাই জানি, তাছাড়া আমি ঘুমালে একদম কোনো কিছু টের পাই না। আমার শাশুড়ি তখন বলল, এত জোয়ান বয়সে এরকম ঘুমাও তুমি? আমি বললাম, হ্যাঁ আম্মা, ছোটবেলা থেকেই আমার অভ্যাস। আমি ঘুমালে আমাকে যদি সেই বিছানা থেকে তুলে আরেক বিছানায় শোয়ানো হয় তবুও আমি টের পাই না। বন্ধুরা, এই কথাটা আমি আমার শাশুড়িকে বলছি যাতে তাদের আর কোনো ভয় বা কোনো সংশয় না থাকে আমাকে নিয়ে। তারপর আমরা সেদিন রাতে খাওয়া দাওয়া করে আগের রাতের মতো শুয়ে পড়লাম। আমার শ্বশুরের বিছানাটা নিচে বাড়া হয়েছে। বিছানাতে শোয়ার পর থেকেই আমি ঘুমের এমন একটা ভান করলাম যাতে তারা কোনোভাবে তাদের ভেতরে আমাকে নিয়ে কোনো সংকোচ না রাখে। রাত 12:10। আজকে হয়তো আমার শ্বশুর ধৈর্য হারিয়ে ফেলেছে, যার কারণে গতকাল রাতের চেয়ে প্রায় 1 ঘন্টা আগে এসে আমার শাশুড়ির কাছে বসে আছে। ঠিক সেই চাপা সুরেই আমার শাশুড়িকে ডাকছে। আমার শাশুড়ি শ্বশুরকে বলল, দাঁড়াও, দেখে নি বৌমা ঘুমিয়েছে কিনা। শাশুড়ির কথা শোনার পরে আমি একদম মরা মানুষের মতো ঘুমের ভান করলাম। নিঃশ্বাসের শব্দটাও কোনোভাবে বের হতে দিলাম না। আমার চোখে মুখের ওপর দিয়ে আমার শাশুড়ি হাত ঘোরালো। তারপর সে বিছানা থেকে উঠছে আর আমাকে ফলো করছে, আমি কোনো কিছু বুঝতে পারি কিনা। আমার শাশুড়ি এবার আমার শ্বশুরকে বলল, আমি অল্প সময়ের জন্য কিন্তু তোমার বিছানাতে যেতে পারি, যেহেতু শীতের দিন একা একা বিছানায় ঠান্ডা লাগে, সেজন্যই তোমার কাছে আমি যাচ্ছি। এবার আমার শাশুড়ি আস্তে আস্তে করে নিচের বিছানায় নেমে গেল। আমি মাথাটা হালকা উঁচু করে তাদের কার্যকলাপগুলো দেখার চেষ্টা করছিলাম। তারপর আমি দেখলাম আমার শ্বশুর খাওয়ার কি জন্য নিয়ে এসে আমার শাশুড়ির জন্য রেডি করে রাখছিল। যাওয়ার সাথে সাথে তার মুখে তুলে দিল। সবুজ বাতির আলোতে আমি তেমন কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। তারপর খাটের ওপাশ থেকে এই পাশে একটু সরে এসে দেখার চেষ্টা করছিলাম আমার শ্বশুর শাশুড়িকে কি খাওয়াচ্ছে। এবার আমি একটু খেয়াল করতে পারলাম যে যে জিনিসটা খাওয়াচ্ছে এটা দেখতে একদম নারিকেল মেশানো গোলাকার আকৃতির আইসক্রিমের মতো, যে আইসক্রিমগুলো ছোটবেলায় আমরা 50 পয়সা করে কিনে খেতাম। বন্ধুরা, নিশ্চয় বুঝতে পেরেছ আমি কোন আইসক্রিমের কথা বলছি। আমার শাশুড়ির মুখে কোনো কথা নেই, একদম চুপ করে সেটা মুখের মধ্য দিয়ে সুন্দরভাবে খেয়ে যাচ্ছে। খাবার শেষে তারা কিছু সময় চুপচাপ থাকল। তারপর আমি মাথাটা বালিশের সাথে আবার ঠেকালাম। তারপর কেমন যেন একটা আওয়াজ আমার কানে আসতে লাগল। এবার আমি খেয়াল করে দেখলাম সে আওয়াজটি আমার শাশুড়ির মুখ থেকে আসছে। আমি ভাবলাম হয়তোবা আমার শ্বশুর তাকে যে খাবারটা খাওয়ালো সেটা খাওয়ার পরে তার পেটের ভিতর বদহজমজনিত কোনো সমস্যা হয়েছে, যার কারণে সে পেটের ব্যথায় এরকম কাতরাচ্ছে। আমার মনের ভিতর অনেক রাগ হচ্ছিল,
কারণ একই রুমের মধ্যে তো আমিও রয়েছি। একা না খেতে পারলে আমাকে ডাক দিত। দুজন মিলে খেলে হয়তো তার এই পেটের সমস্যা হতো না। তারপর লক্ষ্য করলাম আস্তে আস্তে তার মুখের আওয়াজটা কমে যাচ্ছে, কিন্তু তাদের গায়ের উপরে কম্বলটা কেমন যেন বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। তখন আমি মনে করলাম হয়তোবা আমার শ্বশুর আমার শাশুড়িকে কম্বলের ভেতরে পেটের সমস্যার কেন ওষুধ খাওয়াচ্ছে, যেহেতু বেচারি পেটের ব্যথায় এমন আর্তনাদ করছে। তারপর কিছুক্ষণ আর কোনো সারা শব্দ পেলাম না। হয়তোবা ওষুধটা খাওয়ানোর পরে তার পেটের ব্যথা কমে গেছে। এরপর আমার শাশুড়ি কম্বলের ভেতর থেকে বের হয়ে আসলো। মুখটা একটু হাসি হাসি ছিল। আমি অবাক হয়ে গেলাম যে বেচারি একটু আগে বেশি খাওয়ার কারণে পেটের ব্যথায় কাতরাচ্ছিল, সেই মানুষটা এখন হাসতে হাসতে খাটের উপরের বিছানায় এসে আমার পাশে শুয়ে পড়ল। এবার আমার শাশুড়ি আমাকে ভালো করে তাকিয়ে দেখছিল আমি ঘুমিয়ে আছি কিনা। সে হয়তো জানে না আমি পাকা একজন অভিনেত্রী। ঘুমের ভান এমনভাবে করতে পারি যে কেউ ভাববে মরা লাশ হয়ে পড়ে আছি। তারপর আমি নিজেই এমন একটি অবস্থায় আছি, আমাকে এই মুহূর্তে বাথরুমের দিকে যেতেই হবে, নইলে এভাবে শুয়ে থাকতে পারছি না। শীতের দিন, মনে হচ্ছিল আমার জামা কাপড়ের কোথাও যেন পানি লেগে ভিজে গেছে। এবার আমি সেই ভেজা জায়গায় নিজের হাত দ্বারা স্পর্শ করে বুঝতে পারলাম যে আমাকে এই মুহূর্তেই ভেজা কাপড় চেঞ্জ করে এসে বিছানাতে শুতে হবে, নইলে আমার শাশুড়ি আমার ভাবতে পারে আমি বিছানাতে পানি ঢেলে দিয়েছি। বন্ধুরা, তোমার আমার বর্তমান পরিবেশ পরিস্থিতিটা কি নিশ্চয়ই বুঝতে পেরেছ, কিন্তু আমি এই মুহূর্তে বিছানা থেকে কোনোভাবেই উঠতে পারছিলাম না। কারণ আমার শাশুড়ি ভাববে হয়তো আমি তাদের এই খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখে ফেলেছি। এটা ভেবে হয়তো তারা লজ্জা পেতে পারে। তাই আমি অনেক ধৈর্য ধরে শুয়ে থাকলাম। তারপর আমার শাশুড়ি আমার শ্বশুরের দিকে বারবার তাকাচ্ছিল। আমার শ্বশুর নিজের দিক থেকে মুচকি মুচকি হাসছিল। তাদের এত সুন্দর ভালো ব্যবহার দেখে আমার মনের ভিতর নীরবকে নিয়ে অনেক কিছু ভাবছিলাম। আজকে যদি সে বাড়িতে থাকত, এরকম আইসক্রিম হয়তো সে আমাকে খাওয়াতে পারত। কিন্তু আবার মনে হলো যে নীরবের পক্ষে তো এত সুন্দর যত্ন করে আমাকে আইসক্রিম খাওয়ানো সম্ভব নয়, কারণ তার সেরকম মানসিক চিন্তা, এমনকি সেরকম কোনো ধৈর্য ভিতরে নেই। পরের দিন সকালবেলা রাতের বিষয়টা আমার মনের মধ্যে চাপা রাখতে না পেরে একটু রাগ অভিমানে আমার শ্বশুরকে আমি বলেই ফেললাম। আমার শ্বশুর খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। আমি বাড়ির বাইরে জাম গাছের নিচে দাঁড়িয়েছিলাম। শ্বশুর যখন বের হবে তখন তাকে ধরে কথাগুলো বলবো। তারপর আমার শ্বশুর বাড়ি থেকে বের হওয়া মাত্রই আমি তাকে ডাক দিয়ে কাছে নিলাম। এবার আমি তাকে বললাম, নিজের বউয়ের জন্য যত্ন করে আইসক্রিম এনে রাতে খাওয়ালেন তাহলে? আপনি তো বলেছিলেন যে আপনার ছেলে চলে যাওয়ার পরে আমার বিষয়টা আপনি দেখবেন। এটাই কি তার নমুনা? এবার আমার শ্বশুরের চোখ কপালে উঠে গেল। সে আমাকে বলল, বৌমা, তার মানে তোমার শাশুড়িকে খাওয়ানো তুমি সব কিছু দেখে ফেলেছ? আমি তখন বলল, হ্যাঁ, সে তো খেয়ে এসে পেটের ব্যথায় কাতরাচ্ছিল। এবার আমার শ্বশুর বলল, দেখেই যখন ফেলেছ তখন আর তুমি কিছু মনে করো না। আমি তোমার জন্য বেশ কয়েকদিন করে এমন খাবার রেডি করে রেখেছিলাম,
তোমাকে খাওয়াবো বলে, কিন্তু তুমি কি মনে করবে সেই ভেবে আমি আর তোমার কাছে গিয়ে খাওয়াতে পারিনি। আজকে যখন তুমি সরাসরি বলেই ফেলেছ, তাহলে আমার দিক থেকে আর কোনো বাধা থাকবে না। তবে যত ঝামেলা তোমার শাশুড়ির, তোমার শাশুড়ির সামনে তো আর তোমাকে খাওয়ানো যাবে না, যেহেতু আমরা একই রুমের মধ্যে থাকি। খুবই সাবধানের সাথে খেতে হবে। এবার আমি আমার শ্বশুরকে বললাম, আর একদিনও আমার শাশুড়িকে খাওয়াতে পারবেন না। যতদিন আপনার ছেলে বাড়িতে না আসে, ততদিন পর্যন্ত আমাকে মুখে তুলে খাওয়াবেন। আমার শ্বশুর তখন বলল, ঠিক বলেছ বৌমা, তবে তোমার শাশুড়ির খাওয়া একেবারেই বন্ধ করা যাবে না, কারণ তোমার শাশুড়ির খাওয়ার অভ্যাসটা এখনও অনেক বেশি রয়েছে। সে তো এই বয়সে এখনও খুব ভালো মতো খেতে পারে। এবার আমার শ্বশুর আমাকে বলল, আজকে রাতে তোমার জন্য আমি খাবার রেডি করে রাখব, তবে কয়েকটা সিস্টেম আছে। এই সিস্টেমগুলো তোমাকে অবলম্বন করতে হবে। আমি আমার শ্বশুরের খাবারের অপেক্ষায় বসে রইলাম। রাত 10টা, এখনও আমার শ্বশুর রুমে আসেনি। এদিকে শাশুড়ি আমার পাশেই ঘুমিয়ে পড়েছে। শ্বশুর আমাকে যেভাবে বলেছে, আমি সেভাবে সবকিছু প্রস্তুতি নিয়ে বসে আছি। কিন্তু সে কেন আসছে না, এই ভাবনা নিয়ে আমার মাথাটা এলোমেলো হয়ে যাচ্ছে। আমার পেটে তো প্রচণ্ড ক্ষুধা। বেশ কিছুদিন নীরব চলে যাওয়ার পরে খাওয়া দাওয়া করতে পারিনি। আজকে যেহেতু সুযোগটা পেয়ে গেলাম, সেই সুযোগটা আমি কোনো মতেই হাতছাড়া করতে চাচ্ছি না। কিন্তু শ্বশুর মশাই তো এখনও বাড়িতে আসছে না। এমন ভাবনা করতে করতে শ্বশুর মশাই রুমের মধ্যে ঢুকে পড়ল। আজকে সে চুল কাটিয়ে সেভ করে এত সুন্দর পরিপাটি হয়ে রয়েছে, তাকে যেন 25 বছরের যুবকের মতো লাগছে। এবার তার বিছানাতে সে বসে পড়ল। তারপর কোনো রকম কোনো পরিবেশ পরিস্থিতি না পেয়ে আমাকে ইশারা করে বলল, তুমি ছাদের উপরে আসো। তারপর আমি কোনো রকম কায়দা কৌশল করে রুম থেকে বের হয়ে চলে গেলাম ছাদের উপরে, শ্বশুরের কাছে। তারপর আমার শ্বশুর আমাকে বলল, আমি তোমাকে খাওয়াতে পারি একটা শর্তে। আমি শ্বশুরকে বললাম, আপনি খাওয়াবেন আমাকে, এখানে শর্তের কি আছে? শ্বশুর তখন বলল, যেহেতু তুমি অল্প বয়সী একটা মেয়ে, সেহেতু তোমার খাওয়ার রুচিটা অনেক বেশি হবে। তাই তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি তোমাকে যতটুকু করে খাওয়াবো, তুমি ততটুকু করে খাবে। শ্বশুরের শর্ত মেনে নিলাম। বন্ধুরা, তারপর যা হলো পুরো গল্পটা আমি পরের পর্বে তোমাদেরকে শোনাব। এই পর্বে সম্পূর্ণ গল্প বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে।